দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আমাদেরকে সূরা কাহাফ পড়তে কেন বলা হয়েছে? দাজ্জালের সাথে সূরা কাহাফের সম্পর্ক কি? সূরা কাহাফ এবং দাজ্জালের সাথে এলিয়েন এবং প্রজেক্ট ব্লু বিমের কি সম্পর্ক? I witness that there is only one God and that Muhammad is his messenger. সার্জ মনাস্ট, যিনি মন্ট্রিয়াল কানাডার একজন বাসিন্দা, 1994 সনে তিনি একটি থিওরি বিশ্বের সামনে নিয়ে আসেন যেটিকে প্রজেক্ট ব্লু বিম বলা হচ্ছে। মনাস্ট কয়েকটি ধাপে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। প্রথমত তিনি বলেছেন আমাদের প্রত্যেকের ভেতরে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া হচ্ছে এলিয়েন সম্পর্কে, এবং দ্বিতীয়ত এটা প্রিডিকটিভ প্রোগ্রামিংয়ের বড় একটি অংশ। প্রিডিকটিভ প্রোগ্রামিং কথাটি সেক্ষেত্রে ব্যবহার হয় যখন কেউ আগে থেকেই কোনো বার্তা দিয়ে রাখে মানুষের মস্তিষ্কের মধ্যে ফিউচারের সেই ঘটনা ঘটানোর জন্য, এবং সেই ঘটনা ঘটবে এটা যেন মানুষ শতভাগ বিশ্বাস করতে শুরু করে। আগে থেকে যেন মানুষের মগজে এই বার্তা সেফ থাকে। আর বার্তাটি হলো জনসংখ্যার মধ্যে এখন বেশিরভাগ মানুষই বিশ্বাস করে এলিয়েনের অস্তিত্ব আছে এবং এলিয়েনরা আমাদের থেকেও অ্যাডভান্স। তারা কখনো যদি আমাদের পৃথিবীতে আমাদের সামনে এসে হাজির হয় সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে। এলিয়েন মানেই তারা এসে আমাদেরকে ধ্বংস করবে, এরকম চিন্তাভাবনা আমাদের মস্তিষ্কে তৈরি করে দেয়া। কিন্তু এতগুলো মানুষকে কিভাবে বিশ্বাস করতে সাহায্য করবে? এখানে আসে তৃতীয় পয়েন্ট, যা হলো হলোগ্রাম। হলোগ্রাম টেকনোলজি এত আগে থেকেই উন্নত, যার সাহায্যে একাধিকবার বিখ্যাত ব্যক্তিত্বদের পুনরায় জীবিত করা হয়েছে। টুপাক শাকুর নামক বিখ্যাত র্যাপার, যে 90-এর দশকে মারা গিয়েছিল, তাকে হলোগ্রামের সাহায্যে এমনভাবে এনে দর্শকের সামনে স্টেজে পারফর্ম করানো হয়, দেখে মনে হয় সে পুনরায় জীবিত হয়ে এসেছে, এতটাই বাস্তবিক লাগছে। এমনকি মাইকেল জ্যাকসনকেও হলোগ্রাফির সাহায্যে কনসার্টে পারফর্ম করানো হয়। মাইকেলকে এখানে দেখে মনেই হচ্ছে না এটা তার প্রতিচ্ছবি মাত্র, এবং সে মারা গিয়েছে। এই টেকনোলজি এতটাই রিয়েলিস্টিক। মোনাস্টের মতে এই রিয়েলিস্টিক টেকনোলজি ব্যবহার করেই একাধিক এলিয়েন এনকাউন্টারের ঘটনা সাজানো হয়েছে। মানে পূর্বে যতজন মানুষ স্পেসশিপ এবং এলিয়েন দেখার দাবি করেছে সেটা পুরোটাই সাজানো ছিল, পরিকল্পিত ছিল। মানুষের সামনে এই হলোগ্রাম টেকনোলজির সাহায্যে তা আনা হয়েছে বা দেখানো হয়েছে। এখন এটাও আমরা ভালো করে জানি, সাধারণ জনগণের হাতে যে টেকনোলজি আসে সেটা ইনভেনশনের পর এলিট সোসাইটির হাতে আসার বহু পরে আমজনতার কাছে আসে। এরিয়া 51-এর মতো বিশেষ জায়গায় এগুলো সংরক্ষিত থাকে। এই হাই টেকনোলজি হলোগ্রাফিক বিমের সাহায্যে স্পেসশিপ মানুষদেরকে দেখানো হয়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং তারপর থেকে রেডিও টেলিভিশনে এত পরিমাণে এর চর্চা করা হয়, যার কারণে এখন কোটি কোটি জনগণের মধ্যে এই ধারণার জন্ম হয়েছে যে এলিয়েন আছে এবং তারা আমাদের পপুলেশনকে ধ্বংস করবে। এখান থেকেই আসে তার চতুর্থ উক্তি, চতুর্থ পয়েন্ট, অ্যাপোক্যালিপস। এমন একটা দুর্যোগ আসবে যেটা হিউজ একটা পপুলেশনকে ওয়াইপ আউট করে দেবে, যেখানে একসাথে অনেকজন মানুষ মারা পড়বে। আমরা ফিনিক্স লাইটসের মতো ঘটনা দেখেছি 1997 সনে, যখন আকাশে স্পেসশিপের মতো বেশ কয়েকটি বস্তু ভাসতে দেখা যাচ্ছিল। এখনকার দিনে মানুষ আকাশে সারিবদ্ধ লাইট দেখতে পেলে ড্রোন সহ এরকম কোনো কিছু মনে করত, কিন্তু সেই সময় ড্রোন বা হলোগ্রাম টেকনোলজির প্রচলন ছিল না, যা মানুষকে বিশ্বাস করতে সাহায্য করেছিল এলিয়েন টেকনোলজিতে। 1994 সনে মোনাস্টের থিওরি সামনে আসলো এবং তার 3 বছর পর 1997 সনে ফিনিক্স লাইটের এই ঘটনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো নাজি জার্মানিদের ওপর এলিয়েন টেকনোলজি ব্যবহারের সিরিয়াস এলিগেশন লেগেছিল। ইউএফওর মতো অ্যাডভান্সড এয়ারক্রাফট নাজি সায়েন্টিস্টরা তৈরি করে ব্যবহার করছিল, এমনও গুঞ্জন ছড়িয়েছিল। যুদ্ধের মতো সেন্সিটিভ বিষয়ের সাথে যদি কোনো ইস্যুকে জুড়ে দেওয়া যায় তাহলে সেটা মানুষের বিশ্বাসকে প্রশস্ত করে। মানুষকে এলিয়েনে বিশ্বাস করানোর মাধ্যমে প্রজেক্ট ব্লু বিমের প্রথম ধাপ পূরণ হয়ে গিয়েছিল। এলিয়েন ইনভেশনের এমন একাধিক মুভি হলিউড বানিয়ে ফেলেছে, যেখানে এলিয়েনের আমাদের মানুষদের, জনগণের প্রতি কীরকম আচরণ হবে, কীরকম বিহেভিয়ার হবে সে ব্যাপারে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বারবার করে দেখানো হয়েছে সিনেমাগুলোতে যে আমাদের দুনিয়াতে তাদের প্রবেশ মানে আমাদের বিপদ, আমাদেরকে তারা আক্রমণ করবে, তারা প্ল্যানেট আর্থে আসার সাথে সাথে একটা বৃহৎ হত্যাকাণ্ড চালাবে মানবজাতির ওপর, যেটা বেশিরভাগ প্রাণীকেই ধ্বংস করে ফেলবে। এবং এই চিন্তাভাবনাটি অ্যাজ এ প্রিডিকটিভ প্রোগ্রামিং হলিউড সিনেমাগুলোর মাধ্যমে আমাদের জেনারেশনের মগজে ঢুকিয়ে ফেলেছে। এখন সিক্রেট ট্রিবিল্ডের পুরাতন দর্শক যারা, তারা ভালো করেই জানে
আমরা এলিয়েন বলতে কাদেরকে বোঝাই? হলিউড এলিয়েনকে আমাদের সামনে যেরকম আকৃতিতে উপস্থাপন করে, তন্ত্র সাধনাকারী শয়তানের উপাসকরা ডেভিল জিনদের সাথে সাক্ষাৎ করার পর সেই ডেভিলের রূপ আকার আকৃতি সেরকমই বর্ণনা করেছে। ডেভিল ওয়ার্শিপার অ্যালেস্টার ক্রলি যে ডেভিলের সাথে দেখা করত লাম নামে, সেই লামের পিকচার এইভাবে এঁকেছে, যেটা আমাদেরকে 5th পয়েন্টের দিকে নিয়ে যায়, আর তা হলো ডিপপুলেশন এজেন্ডা। জর্জিয়ার গাইডস্টোনে নির্দেশনা দেওয়া হয়েছে জনসংখ্যা কমিয়ে 500,000,000-এ নিয়ে আসতে। প্রশ্ন হতে পারে, মোর দেন 8 বিলিয়ন মানুষকে কিভাবে সহজেই 500,000,000-এ নিয়ে আসবে? অফকোর্স বড় কোনো একটা কৃত্রিম দুর্যোগ সৃষ্টি করার মাধ্যমে। মানুষ এবং জিন, মানে জিনেদের সাথে সাক্ষাৎ রাখে এরকম এলিট সোসাইটির কিছু মানুষ হলোগ্রাম টেকনোলজি ব্যবহার করে পৃথিবীতে ইউএফওর প্রবেশের দৃশ্য তৈরি করতে পারে এবং বিশাল এক জনসংখ্যাকে এলিয়েনের আক্রমণের নাম দিয়ে মেরে ফেলতে পারে। যে ধারণাটি আমাদেরকে 6th থিওরিতে নিয়ে যায়, আর তা হলো নিউক্লিয়ার ওয়েপেন্স। চিন্তা করে দেখুন, এত ডেঞ্জারাস একটি অস্ত্র যেটি কোনো এরিয়ায় ফেললে কয়েকশো কিলোমিটারের মধ্যে থাকা প্রত্যেকটা প্রাণীকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। শুধু ডিফেন্স বা আত্মরক্ষার জন্য এরকম ভয়ানক একটি অস্ত্র তৈরির যৌক্তিকতাই বাকি। কখনো না কখনো তো এগুলো সুযোগ বুঝে ব্যবহার হবেই। কিন্তু প্রশ্ন হলো, যারা নিউক্স ব্যবহার করবে সেই এলিট পিপলরা কোথায় গিয়ে লুকাবে? তাদেরও তো নিউক্লিয়ারের ইম্প্যাক্ট এবং রেডিয়েশন থেকে বাঁচতে হবে। এক্ষেত্রে আমরা পাই আমাদের 7th পয়েন্ট, দ্য হিডেন হাইড আউট বাংকার থিওরি। পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিরা কোনো না কোনো ইস্যুতে কোনো না কোনো উসিলায় সিক্রেট বাংকার্স তৈরি করছে। মার্ক জাকারবার্গ হাওয়াই দ্বীপে $260 মিলিয়ন ব্যয় করে বাংকার তৈরি করেছে, যেটিকে সে একটি সাধারণ আশ্রয়স্থল বলেই স্বীকার করেছে। Supercars, ice baths, exotic animals, you name it, and billionaires usually have it. But of late, they seem to have a new obsession: bunkers. The price tag of the project is $270 million. If you want to survive an apocalypse, this is the place to be. মার্ক জাকারবার্গের কেন প্রয়োজন পড়লো এত টাকা ব্যয় করে একটি শেল্টার তৈরি করার? সে কি প্রজেক্ট ব্লু বিম এই প্রি প্ল্যান্ড ঘটনা সম্পর্কে আগে থেকেই জানে? এখন আমাদেরকে জানতে হবে, ইসলাম ধর্ম কি আমাদেরকে এ ব্যাপারে কোনো রকম সংকেত, সতর্কবাণী দিয়েছে? বুখারীর ফিতনা চ্যাপ্টারে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই এমন এক সময় আসবে যখন মুসলিমদের সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হবে ছাগল। ফিতনা থেকে দিন রক্ষার্থে পলায়নের জন্য তারা এগুলো নিয়ে পর্বতের চূড়ায় এবং বৃষ্টিপাতের জায়গাগুলোতে আশ্রয় নেবে। এই হাদিসটি শেষ জামানার ফিতনা সংক্রান্ত। শেষ জামানার আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন এক বিপর্যয়ের যুগ আসবে যখন বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি হাঁটার চেয়ে উত্তম হবে এবং হাঁটা ব্যক্তি দৌড়ানোর চেয়ে উত্তম হবে। এটা এই জন্যই যে ছোটাছুটি করলে মানুষকে শিকার বানানো সহজ হয়ে যায়। তাই এখানে লেখা আছে, যে তাদের উপর নজর রাখবে সে তাদের দ্বারা আকৃষ্ট হবে। তাই যে এর বিরুদ্ধে আশ্রয় বা আশ্রয় খুঁজে পাবে সে যেন এটিকে তার আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করে। হাদিসে আমরা দেখি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহফের দিকে ইন্ডিকেট করতে, এবং এই ইন্ডিকেশন সম্পূর্ণ সূরার দিকে নয়, একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট রেশিওর দিকে। সহিহ মুসলিমের 809 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে তাহলে সে দাজ্জালি ফিতনা থেকে রক্ষা পাবে। এখন আমাদের দেখার পালা প্রথম 10টি আয়াতে কি রয়েছে। সূরা কাহফের এক্স্যাক্টলি 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ওই গুহাবাসীদের ব্যাপারে বলছেন, যাদেরকে আসহাবে কাহফ বলা হয়, যারা ফিতনা থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। দুনিয়াবী ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে যে পদ্ধতি, যে টেকনিক শিখিয়েছে, সেটা আজকের এলিট পিপলরা বাংকার নির্মাণ এবং তার মধ্যে জীবিত থাকার জন্য যে ফ্যাসিলিটির প্রয়োজন হয় তা প্রস্তুত করে এই সম্পূর্ণ আইডিয়াটি গ্রহণ করেছে। আসহাবে কাহফের এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 200 থেকে 250 বছর আগের ঘটনা। পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ার কারণে সেটা থেকে বাঁচতে গুহায় গিয়ে আল্লাহওয়ালা কিছু মানুষ আশ্রয় নিয়েছিলেন, যাদেরকে দীর্ঘ সময় আল্লাহ তাআলা গুহার ভেতরে হেফাজতে রেখেছেন। ঘুম থেকে জেগে গুহা থেকে বের হওয়ার পর ওনারা উপলব্ধি করেন যে কমপক্ষে 250 থেকে 300 বছর ওনারা ঘুমিয়েছেন, এবং এটা আল্লাহ তাআলার মুজিজা ছিল ওনাদেরকে ফিতনা থেকে হেফাজত করার জন্য। কারাপশন, ডিস্ট্রাকশন অফ সিভিলাইজেশন, অ্যাপোক্লিপস, এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য আমাদেরকে গুহায় শেল্টার নেওয়ার বিষয়ে বারবার ইশারা করা হয়েছে। In our obsession with antagonisms of the moment, we often forget how much unites all the members of humanity. Perhaps we need some outside universal threat to make us recognize this common bond.
I occasionally think how quickly our differences worldwide would vanish if we were facing an alien threat from outside this world. আশ্চর্যজনকভাবে একজন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে আমরা বলতে শুনি, পৃথিবীর বাইরে থেকে এলিয়েন এসে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়ালেই আমরা নিজেদের মধ্যেকার যুদ্ধ বিগ্রহ বন্ধ করে একত্র হতে পারব এবং সমস্ত সমস্যা ভ্যানিশ হয়ে যাবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। জাতিসংঘের মতো একটা জায়গায় দাঁড়িয়ে এরকম বক্তব্য কোনো হালকা বিষয়তে হতে পারে না। নিশ্চয়ই আমেরিকান প্রেসিডেন্টরাও এ বিষয়ে অবগত আছে। সে শুধু এলিয়েনের বিষয়ে উল্লেখ করেনি, এলিয়েন থ্রেট কথাটি উল্লেখ করেছে, যেমনটা প্রজেক্ট ব্লু বিমের প্রথম ধাপ, মানুষের মনে এলিয়েন নিয়ে ভয় ঢুকিয়ে দেয়া। সার্জ মনাস্ট, যিনি এই থিওরি প্রচার করে বেড়াচ্ছিলেন এবং এটি নিয়ে কাজ করছিলেন, তিনি তার জীবনের মাত্র 1 বছর সময় পেয়েছিলেন এ বিষয়ে আলোচনা করার। 1994 এ বিষয়ে প্রচার শুরু করার পর মাত্র 1 বছরের মধ্যে 1995-তে মনাস্টের হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়। সিক্রেট সোসাইটির বিরুদ্ধে কাজ করা বা তাদের প্ল্যান এক্সপোজ করার কারণে আমরা এরকম আরও 2টি মৃত্যু দেখেছি। ডিএমএক্স এবং মাইকেল জ্যাকসন, এই দুজন ব্যক্তিরই কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছিল। এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি না যে সার্জের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, কারো পরিকল্পনাই এর পেছনে ছিল। এলিট সোসাইটি তাদের পরিকল্পনা নিয়ে কেউ পাবলিকালি ডিসকাস করুক সেটা অবশ্যই চাইবে না, যেমনটা মাইকেল জ্যাকসন ডিএমএক্স এর ক্ষেত্রেও চায়নি।